আপনার বাচ্চা কি যখন তখন প্রচুর মাত্রায় কান্নাকাটি শুরু করছে, রাস্তার মাঝখানে বসে পড়ছে এবং মাথাকে সামনের দিকে এরকমভাবে করছে এবং তার সঙ্গে সঙ্গে হাতের সামনে যা পারছে তা আপনার দিকে ছুঁড়ে মারছে, অথবা হাত দিয়ে আপনাকে মারার চেষ্টা করছে? এরকম অতিরিক্ত মাত্রায় বাচ্চাদের যে রাগ হয় তাকে ডাক্তারি ভাষায় কী বলা হয়? হ্যাঁ, একে আমরা বলে থাকি টেম্পার ট্যান্ট্রামস, বা সহজ বাংলা ভাষায় একে বাচ্চাদের রাগের ঝড়ও বলা যেতে পারে। আচ্ছা, এই ধরনের আচরণগুলি কি স্বাভাবিক, নাকি এটি কোনো বড় মানসিক রোগের লক্ষণ? নমস্কার, আমি ডক্টর হিমাদ্রি, একজন শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ। চলুন আজ আমরা আলোচনা করি বাচ্চাদের এই টেম্পার ট্যান্ট্রামস বা রাগের ঝড় সম্পর্কে। এটি কী কারণের জন্য হয়, কি কি লক্ষণ দেখলে চেনা যায়, বা কোন কোন ক্ষেত্রে সেটি ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, বা মা বাবা হিসাবে আপনি বাড়িতে কি করলে বাচ্চার এই রাগ একদম কমানো সম্ভব হবে বা তাকে কন্ট্রোলের মধ্যে রাখা সম্ভব হবে। চলুন শুরু করা যাক। টেম্পার ট্যান্ট্রামস হলো বাচ্চাদের এক আচরণগত সমস্যা, মানে সেখানে প্রচণ্ড মাত্রার রাগ, প্রচণ্ড মাত্রার হতাশা এবং আবেগের বহিঃপ্রকাশকেই আমরা বাংলা ভাষায় রাগের ঝড় বা টেম্পার ট্যান্ট্রামস বলে থাকি। এটি সাধারণত 1 বছর থেকে শুরু করে 5 বছরের বাচ্চার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। জানেন কি বিজ্ঞানের গবেষণা কি বলছে? 1.5 বছর বয়স থেকে শুরু করে 4 বা 5 বছর এই সময়ের বাচ্চাদের ক্ষেত্রে 85% থেকে 90% বাচ্চার ক্ষেত্রে এই টেম্পার ট্যান্ট্রামস বা রাগের ঝড় লক্ষ্য করা যায়। কিন্তু যখন বয়স বাড়তে শুরু করে, মানে 5 বছর যখন পেরিয়ে যায়, তখন এর পার্সেন্টেজ হয়ে দাঁড়ায় অনলি 10-15%, মানে 10 থেকে 15% বাচ্চার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মানে বয়স যখন বাড়তে থাকে, আস্তে আস্তে অতিরিক্ত রাগের যে সমস্যা সেটি ঠিক হয়ে যায়। আসলে কী কারণের জন্য এই সমস্যা বাচ্চার ক্ষেত্রে লক্ষ্য করা যায়? দেখুন, বাচ্চা যখন ছোট থাকে, এই মোটামুটি 1.5 বছর, 2 বছর, 3 বছর, এই সময়ের বাচ্চারা তারা বহিঃপ্রকাশ করতে পারে না, মানে তারা এক্সপ্রেস করতে পারে না তাদের ভেতরে কি চলে। অনেক সময়তে কি হয়, তাদের খুব রাগ হয়, কিন্তু সেটি তারা বহিঃপ্রকাশ করতে পারছে না। অনেক সময়তে তাদের কোনো একটা কিছু খুব ইচ্ছা হলো, যেমন কোনো একটা খেলনা দেখে ইচ্ছা হলো যে ওই খেলনাটা নিতে হবে, কিন্তু সে কোনোভাবে খেলনাটা পেল না। তখন কি হলো, তার ভেতরে ভেতরে খুব রাগ হলো। সেই রাগটাকেও সে এক্সপ্রেস করতে পারছে না, বহিঃপ্রকাশ করতে পারছে না। তখন সেই রাগটা কনভার্ট হয় ফ্রাস্ট্রেশনে। ফ্রাস্ট্রেশন মানে হতাশা, প্রচণ্ড হতাশায় ভুগতে থাকে। সেই হতাশা যখন বাড়তে বাড়তে একটা এমন সময় আসে, তখন তার আউটব্রাস্ট, মানে এই ইমোশনাল আউটব্রাস্ট হিসাবে এটি লক্ষ্য করা যায়। মানে আবেগের হঠাৎ করে প্লাবন হিসাবে এটি লক্ষ্য করা যায়। একেই বলে টেম্পার ট্যান্ট্রামস, যেখানে বাচ্চার অতিরিক্ত রাগের বহিঃপ্রকাশ ঘটে এবং বাচ্চা দেখা যায় প্রচুর কান্নাকাটি করছে, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। যাচ্ছিল হেঁটে হেঁটে, হঠাৎ করে রাস্তার মাঝখানে বসে পড়লো। সামনে কোনো দোকান দেখতে পাচ্ছে, কোনো খেলনা দেখতে পাচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে সেটি দিতে হবে। না দিলে সে সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে বসে পড়ছে, বা বাবা মাকে সে আঘাত করতে শুরু করছে, বা সামনে দেওয়াল রয়েছে, দেওয়ালে এরকমভাবে মাথা সে ঠোকার চেষ্টা করছে। জানেন কি, বাচ্চারা আরেকটি কারণের জন্য এই ধরনের টেম্পার ট্যান্ট্রামস দেখাতে থাকে। সে চায় দৃষ্টি আকর্ষণ করতে, মানে অ্যাটেনশন সিকিং অ্যাটিটিউড হিসাবেও সে এটি করার চেষ্টা করে। সে চায় বাড়ির সমস্ত লোক তার দিকে দেখুক, অ্যাটেনশন দিক, এবং সেটার জন্য সে এটি করে। তবে এইসব নর্মাল কারণ ছাড়াও কিছু কিছু রোগে এই টেম্পার ট্যান্ট্রামস লক্ষ্য করা যায়, যেমন ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। মানে বাচ্চা খুব অমনোযোগী, স্কুলে যাচ্ছে, স্কুলে কি পড়ানো হচ্ছে সেটির দিকে তার কোনো নজর নেই, অথচ অন্য কিছু কাজ সে খুব বেশি মাত্রায় করছে। এছাড়াও রয়েছে অটিজমের মতো ডিজিজ বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, মানে কোনো একটা কারণে যেখানে বাচ্চা দেখেছে যে বাড়িতে মনে করা যাক কোনো একটা দুর্ঘটনা হয়েছে, সেই সিনটা তার ব্রেনের মধ্যে আটকে গেছে, তো সেইখান থেকেও এই ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তবে টেম্পার ট্যান্ট্রাম সবসময় স্বাভাবিক বা নিরীহ নাও হতে পারে, মানে আন্ডারলাইং কোনো কঠিন ডিসিজের জন্যও এটি হতে পারে। সেক্ষেত্রে রেড ফ্ল্যাগ সাইন্স, মানে সেই বিপদের সংকেতগুলি হলো, বাচ্চা যদি 5 বছরের থেকে বেশি বয়সের বাচ্চার ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে বলি, সাধারণত এই রোগ আমরা এক্ষুনি বললাম 5 বছরের নিচে বাচ্চার ক্ষেত্রে হয়, এবং যখন হয় তখন সাধারণত 1 মিনিট থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট, এবং সারাদিনে সাধারণত একবার করেই হয়। কিন্তু যদি এই রোগ
5 বছরের থেকে বেশি বয়সী বাচ্চার ক্ষেত্রে হয় এবং যখন হচ্ছে টানা 15 মিনিটের থেকে বেশি সময় ধরে হয়, বা যদি দেখা যায় সারাদিনে 5 বারেরও বেশি এই সমস্যাটি হচ্ছে, তখন কিন্তু এটি একটি বিপদের সংকেত। এছাড়াও দেখবেন যে যদি খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় বাচ্চা, মানে নিজের হাতেই সে মারতে শুরু করেছে, বা এটার জন্য বাচ্চার কপালে ইনজুরি হয়ে গেল, বা অন্য কোনো মানুষের সে খুব বড়সড় ইনজুরি করে দিচ্ছে, বাড়িতে কোনো দামি আসবাবপত্র রয়েছে যেমন ফোন রয়েছে বা কোনো কাঁচের গ্লাস, ওগুলি ছুঁড়ে সব নষ্ট করে দিচ্ছে, তাহলে কিন্তু রোগটি আর স্বাভাবিক নয়। এছাড়াও খেয়াল রাখবেন যে বাচ্চার মুড ডিস্টারবেন্স হচ্ছে কিনা। দুটো এপিসোড যখন হচ্ছে তার মাঝখানে কি বাচ্চা নেগেটিভ মুডে চলে যাচ্ছে, বা বাচ্চা রাতের বেলা কি ভালোভাবে ঘুমোতে পারছে না, অথবা যখন ঘুমোচ্ছে তখন কি ঘুমের সময় পেচ্ছাপ হয়ে যাচ্ছে, এই ধরনের লক্ষণগুলো কিন্তু সব রেড ফ্ল্যাগ সাইনের মধ্যে পড়ে। আমরা এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, তা হলো এটি ট্রিটমেন্ট, মানে মা বাবা হিসাবে আপনি বাড়িতে কি করবেন। আমরা যেটি বলে থাকি তা হলো রিড অ্যাপ্রোচ বা রিড স্ট্র্যাটেজি, RIDD। আর মানে হলো রিমেন কাম, মানে বাচ্চা যখন এই ধরনের সমস্যাগুলি করছে তখন আপনি কিন্তু একদম শান্ত থাকার চেষ্টা করবেন। মানে বাচ্চা চঞ্চল হয়ে পড়ছে দেখে আপনিও চঞ্চল যদি হয়ে পড়েন, তাহলে কিন্তু বাচ্চাকে আর থামানো যাবে না, আপনাকে শান্ত থাকতে হবে। নাম্বার 2 হলো ইগনোর, মানে আপনাকে জাস্ট ইগনোর করতে হবে। বাচ্চা যখন এটি করছে তখন সেটির দিকে খুব বেশি গুরুত্ব দেওয়া যাবে না। আপনি যদি ইগনোর করেন তাহলে কিন্তু বাচ্চা আস্তে আস্তে সেটি করা কমিয়ে দেবে। নাম্বার 3 হলো ডিস্ট্র্যাক্ট বা রিডিরেক্ট, মানে বাচ্চা যখন এটি করছে তখন সেটি অন্য কোনো প্রসঙ্গে ঘুরিয়ে দিন। বা বাচ্চা ধরুন একটি ঘরের মধ্যে এই সমস্যাটি করছে, তখন আপনি কি করবেন, ওই ঘর ছেড়ে অন্য ঘরে চলে যাবেন। তাহলে কি হবে ব্যাপারটা, বাচ্চা দেখবে যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আপনি অন্য ঘরে চলে গেছেন, তখন কিন্তু বাচ্চা আস্তে আস্তে এটি করা কমিয়ে দেবে। মানে এই ধরুন সাপোজ কোনো একটি মিউজিশিয়ান বা আর্টিস্ট কোনো একটি কনসার্টে আসছে, কিন্তু আপনি কি করছেন, ইগনোর করছেন, যাচ্ছেন না, তখন কি হবে, আস্তে আস্তে তখন সেই আর্টিস্ট তার ওই শোটি করাও তখন বন্ধ করে দিতে পারে। নাম্বার 4, ডু সে ইয়েস, মানে যখন দেখছেন বাচ্চা একদম কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে, তার নিজের মাথা ফাটাতে শুরু করবে, এরকম একটি সমস্যা বা এরকম একটি সময় চলে এসছে, তখন কি করবেন, বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে একটা চকলেট দিয়ে দিলেন, বা বললেন যে আচ্ছা ঠিক আছে ওই খেলনাটা কিনে দেবো, কিন্তু সেটা সাময়িক, মানে আপনি এখন তাকে চকলেট দিয়ে ভুলিয়ে দিলেন বা এখন তাকে হ্যাঁ বললেন যে কিনে দেবো, কিন্তু পরবর্তীকালে সেটা চেষ্টা করবেন না দেওয়ার। যদি দিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চা সেই সমস্যা কিন্তু আবার চলতে থাকবে, কারণ সে জানে যদি সে অতিরিক্ত কান্নাকাটি করে তাহলে কিন্তু আপনি সেই জিনিসটি তাকে আবার দিয়ে দেবেন। আর 2 থেকে 7 বছরের বাচ্চার ক্ষেত্রে PCIT বলে একটি ট্রিটমেন্ট রয়েছে, মানে প্যারেন্ট চাইল্ড ইন্টারাকশন থেরাপি। এটি খুব কার্যকর একটি টেকনিক, যেখানে আপনার আর আপনার বাচ্চার সঙ্গে একটি ভালো বন্ড তৈরি হয় এবং যার মাধ্যমে বাচ্চার কিন্তু আচরণগত উন্নতি লক্ষ্য করা যায়। প্রতিদিন যদি কিছু অভ্যেস পালন করেন তাহলে কিন্তু এই টেম্পার ট্যান্ট্রামসকে কমানো সম্ভব। রেগুলার বাচ্চাকে ঠিক সময়ে ঘুম পাড়িয়ে দিন, বেশি দেরি করবেন না এবং একটি রুটিন ফলো করুন। সারাদিনে বেশি করে জল খাওয়ান এবং যখন বাচ্চা কোনো কথা বলছে, মানে নর্মাল টাইমে স্বাভাবিকভাবে, তখন মন দিয়ে শুনুন বাচ্চা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, তাকে ইগনোর ওই সময় করবেন না। আর বাচ্চা যদি ভালো কোনো আচরণ করে তাহলে অবশ্যই তার জন্য প্রশংসা করুন এবং চকলেটও দিতে পারেন কোনো ভালো আচরণের জন্য। সুতরাং আপনি যদি এই উপায়গুলি মেনে চলেন তাহলে কিন্তু বাড়িতে আপনার ছেলেকে বা মেয়েকে শান্ত রাখতে পারবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করে জানান আপনি নেক্সট কী রোগ সম্পর্কে জানতে চান। সেই রোগ নিয়েই আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।